আজকে বাংলাদেশের বিষয় নিয়ে আলোচনা করব সবার শেষে, কিন্তু তার আগে পৃথিবীতে যা কিছু ঘটছে, দুটো যুদ্ধ। একটি যুদ্ধ দীর্ঘদিন ধরে চলছে, ইউক্রেন যুদ্ধ, যার ফলে আমাদের অর্থনীতি তছনছ হয়ে গেছে। এবং শেখ হাসিনার পতনের জন্য বাংলাদেশের ব্যাংক বিমা বাণিজ্যের জন্য যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার পিছনে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অনেকাংশে দায়ী। ইউক্রেন থেকে গম আসতো, ইউক্রেন থেকে অন্যান্য খনিজ আসতো এবং তুলা আসতো। এবং একই সঙ্গে এই ইউক্রেনের কারণে পশ্চিমা দুনিয়ার সঙ্গে এবং চীনের সঙ্গে আমাদের যে বাণিজ্য, সেই বাণিজ্য অনেকগুলো ব্যারিয়ার তৈরি হয়ে গেছে। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আমেরিকা যে নিষেধাজ্ঞা দিয়েছে অনেকগুলো দেশের প্রতি, সেই নিষেধাজ্ঞার কারণে আমাদের যে ব্যবসা বাণিজ্য, সেই ব্যবসা বাণিজ্যের যে অধিক্ষেত্র, এটা সংকুচিত হয়ে পড়েছে। এখন সেই ইউক্রেনের যুদ্ধ চূড়ান্ত পর্যায়ে। সমস্ত আন্তর্জাতিক পর্যবেক্ষক যারা বলছেন, এই ইউক্রেন যুদ্ধকে যারা কভার করছেন, তারা সবাই মোটামুটি নিশ্চিত যে এই যুদ্ধে রাশিয়া জয়লাভ করতে যাচ্ছে। আর ইউক্রেনের একটি বিরাট অংশ রাশিয়া তাদের নিজেদের মতো করে, নিজেদের তাবেদার লোকদের দ্বারা তারা স্বাধীন থাকবে নামকা অবস্থায়। কিন্তু এটি অনেকটা সেই এখন যে সিআইএস কান্ট্রিগুলোর মধ্যে যেমন অনেকগুলো যেমন আজারবাইজান আছে, তো আজারবাইজান যেভাবে রাশিয়ার তাবেদারি করছে, ঠিক একইভাবে এই ইউক্রেনের একটা বিরাট অংশকেও দাবিদারি করতে হবে। আর ইউরোপের যে অংশটি, মানে ইউক্রেনের যে অংশটি ইউরোপের সাথে খুব বেশি সম্পর্ক, সেই অংশটি হয়তো ইউরোপ আধিপত্য থাকবে। কিন্তু এই যে ইউক্রেন, সেই ইউক্রেন মোটামুটি 3টি ভাগে বিভক্ত হয়ে যাবে বলেই সবাই আন্দাজ করছেন। এবং এটার ফলে আমেরিকার যে ক্ষতি হবে, ইউরোপের যে ক্ষতি হবে, এবং মধ্যপ্রাচ্য থেকে শুরু করে সারা দুনিয়াতে রাশিয়ার যে আধিপত্য বিস্তার লাভ হবে, তাতে করে মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধ অনিবার্য। এবং আমাদের দেশের অর্থনীতি, রাজনীতি থেকে শুরু করে সব কিছু তছনছ হয়ে যাবে। এবং এখানে বাংলাদেশে ভারতের আধিপত্য 100 গুণ বেড়ে যাবে যদি ইউক্রেনের শতভাগ রাশিয়া জিতে যায়। বাংলাদেশ কিভাবে কি হবে যদি জিতে যায়, এখানে এই পর্যন্ত রেখে আমরা দ্বিতীয় পার্টে আসি। ইউক্রেনের যুদ্ধের যে অনিবার্য পরাজয়, এই অনিবার্য পরাজয় থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে নেওয়ার জন্য আমেরিকা এই মুহূর্তে ইরানের সাথে একটি যুদ্ধ বাঁধানোর জন্য প্রাণান্ত চেষ্টা করছে। তারা বেশ কয়েকটি যুদ্ধজাহাজ, বড় বড় যুদ্ধজাহাজ, যেটা পারমাণবিক শক্তি চালিত, যেখানে কয়েক ডিভিশন সৈন্য থাকে। আমাদের এক একটি ক্যান্টনমেন্টে যে সৈন্য থাকে, একটা ডিভিশনে বাংলাদেশের সাধারণত 8,000 সৈন্য থাকে। তো এরকম এক একটা ডিভিশনের ইনচার্জ থাকেন একজন মেজর জেনারেল। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে সকল নেভাল ফ্লিটগুলোতে 1 ডিভিশন 2 ডিভিশন সৈন্য থাকে, 10,000 12,000 সৈন্য থাকে, 16,000 সৈন্য থাকে। আপনি বোঝার চেষ্টা করুন সেই জাহাজগুলো কোন অবস্থায় আছে। আব্রাহাম লিঙ্কন ওদের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ, সেই যুদ্ধজাহাজ এখন ভূমধ্যসাগরে। এবং আরেকটি যুদ্ধজাহাজ, যারা তাও প্রায় 1 ডিভিশন সৈন্য, সেই 1 ডিভিশন সৈন্য নিয়ে তারা হাইফা বন্দর, ইসরায়েলের হাইফা বন্দর পাহারা দিচ্ছে। এর বাইরে অসংখ্য গানশিপ এবং মধ্যপ্রাচ্যের যে বিভিন্ন তাদের ঘাঁটিগুলো রয়েছে আমেরিকান, সেই ঘাঁটিগুলোতে তারা তাদের নিরাপত্তা শক্তি জোরদার করেছে। এবং ডোনাল্ড ট্রাম্প এরকম একটা ভাব দেখাচ্ছে যে তারা এক্ষুনি যুদ্ধ শুরু করবে, আবার অন্যদিকে ইরানকে ভয় দেখিয়ে তাদের সঙ্গে একটা সম্মানজনক নিষ্পত্তি করার চেষ্টা করছে। ইরান বসে নেই, ইরান একটি সর্বাত্মক যুদ্ধ করার ঘোষণা দিয়ে বসে আছে। এবং আশ্চর্য ব্যাপার হলো, এইবার এই প্রথম ইরান খুব স্পষ্টভাবে বলছে যে তারা এইবার যদি যুদ্ধ হয়, সেই যুদ্ধটা কেবলই মাত্র মধ্যপ্রাচ্য, তুরস্ক, এই সমস্ত এলাকাতে আমেরিকার যে ঘাঁটিগুলো রয়েছে, সেখানে তাদের যুদ্ধ সীমাবদ্ধ তারা রাখবে না। এই যুদ্ধ তারা মার্কিন ভূখণ্ডে ছড়িয়ে দেবে। ইট মিনস তার এমন ক্ষেপণাস্ত্র আবিষ্কার করে ফেলেছে, বা তাদের হাতে এমন ক্ষেপণাস্ত্র আছে, অথবা চীন অথবা উত্তর কোরিয়া অথবা রাশিয়া ইতিমধ্যে তাদের কাছে এমন ক্ষেপণাস্ত্র দিয়েছে যেটি ইরানের ভূখণ্ড থেকে সরাসরি হোয়াইট হাউস বা পেন্টাগনে আঘাত হানার মতো ক্ষমতা রাখে। এখন হয় কি, সামরিক শক্তি এরকম একটি বিষয়, এবং এটা ট্রান্সফর্ম হয়,
ইরানের যে ড্রোনগুলো এখন পৃথিবীর সবচেয়ে সেরা ড্রোন, এমনকি রাশিয়ার ড্রোন কিংবা আমেরিকার ড্রোনের চাইতেও ইরানের ড্রোনগুলো সবচেয়ে ভালো। ইরানের যে গানশিপগুলো রয়েছে, মানে ছোট ছোট স্পিড বোটের মতো যুদ্ধজাহাজ, এই যুদ্ধজাহাজগুলো এত দ্রুত চলে 200 নটিক্যাল মাইল বেগে। ক্যান ইউ ইমাজিন? 200 নটিক্যাল মাইলে কত কিলোমিটার বেগে হয়? দুই চোখে দেখতে পাবেন না। মানে ফেরারি গাড়ি যত জোরে চলে তার চেয়ে জোরে চলে, অনেকটা প্লেনের মতো গতি নিয়ে। এত দ্রুত গতিতে চলে যে ওই যে পেরিস্কোপ থাকে, সাবমেরিনের যে পেরিস্কোপ থাকে, কিংবা ওই যে বড় আব্রাহাম লিঙ্কনের মতো জাহাজের যে যাকে বলে রাডার সিস্টেম থাকে, সেই রাডার সিস্টেম এটা ধরতে পারে না, এবং সেখানে গিয়ে তারা আস্তে গিয়ে জাহাজ ফুটে করে দিয়ে চলে আসে। এই প্রযুক্তি এত দ্রুতগামী গানবোট আর পৃথিবীর কেউ তৈরি করতে পারেনি। তাদের যে সৈন্যবাহিনী রয়েছে, রিজার্ভ ফোর্স, নিয়মিত বাহিনী, বেসামরিক বাহিনী, সব মিলিয়ে এই মুহূর্তে 20 লাখ লোক, মানে 2 মিলিয়ন পিপল ইরান, তারা অস্ত্র হাতে যুদ্ধ করার ক্ষমতা রাখে। একই সঙ্গে সিরিয়া, লেবানন, তারপর ইয়ামেন, মিশর, লিবিয়া, পুরো মধ্যপ্রাচ্য অন্তত 100টি স্টেশন রয়েছে, ঘাঁটি রয়েছে, যেখানে যোদ্ধারা, প্রক্সি যোদ্ধা, ইরানের প্রক্সি যোদ্ধারা, তারা দিন রাত আমেরিকার বাহিনীকে তটস্থ করছে এবং যারা ইরান বিরোধী শক্তি রয়েছে তাদেরকে তটস্থ করছে। এবং সেই যুদ্ধ এখন 99.99% পর্যায়ে পৌঁছে গেছে। যে কোনো দিন যুদ্ধ লাগার সম্ভাবনা রয়েছে। ইরান সরকারের সাথে আমার যাকে বলা হয় ওদের ওই যে তেহরান রেডিওর একটা অনুষ্ঠানে আমার যাওয়ার কথা ছিল। তো তারা বেশ নেবে আমাকে ওখানে, মানে এই আপনাদের কন্টেন্ট তৈরি করার জন্য সেখানে যাব। তো সেক্ষেত্রে তারা বলার চেষ্টা করছে যে এই যুদ্ধটার বোধহয় যে কোনো সময় লেগে যেতে পারে, এরপরে আপনি আসুন। তো বোঝার চেষ্টা করে যে কতটা সিরিয়াস ইরান। এই যুদ্ধ, ইরানের এই যুদ্ধ এবং ইউক্রেনের এই যুদ্ধের পরিসমাপ্তি, এই দুটো আমাদের যে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার জন্য কতটা দুঃস্বপ্ন হয়ে যেতে পারে সেটা নিয়ে আলোচনা করে আজকের এই কন্টেন্টটি শেষ করব। প্রথমত, যে যদি ইউক্রেন যুদ্ধে রাশিয়া 100 আধিপত্য বিস্তার লাভ করে, জয়লাভ করে, ভারত এই রিজিয়নে বেপরোয়া হয়ে পড়বে। যে যুক্তিতে ইউক্রেনকে রাশিয়া অধিগ্রহণ করবে, সেই একই যুক্তিতে ভারত এই এশিয়া সাবকন্টিনেন্টে অনেক কিছু করতে পারবে এবং আমেরিকাকে তখন আঙ্গুল চষতে হবে। এখন আমেরিকা অনেক দাপট দেখাচ্ছে এবং ভেনেজুয়েলা থেকে লোকজন ধরে নিয়ে গেছে, এটা ভালো কথা। কিন্তু এই যে ইরান যুদ্ধে যদি আমেরিকার পতন ঘটে, কিংবা ইউক্রেন যুদ্ধে যেটা ইউরোপ এবং আমেরিকার পতন অনিবার্য হয়ে পড়েছে, এর ফলে কি হলো, আমেরিকার আধিপত্য কমে যাবে এবং বাংলাদেশ এই অঞ্চলে চীনের এবং ভারতের মধ্যে রেষারেষি বৃদ্ধি পাবে এবং বাংলাদেশের ক্ষেত্রে ভারতের আধিপত্য চরম আকার ধারণ করবে। আর ভারতের আধিপত্য চরম আকার ধারণ করলে ডক্টর মোহাম্মদ ইউনূস কোথায় থাকবেন, কি করবেন, আল্লাহ ভালো জানেন। তারেক রহমান সাহেব হয়তো ক্ষমতায় থাকবেন, কিন্তু বিকল্প পাওয়ার হাউস হিসেবে আওয়ামী লীগের যে ক্ষমতা দাপট থাকবে, এতে করে দেশে প্রতিদিন একটার পর একটা দুর্ঘটনা, অঘটন ঘটতে থাকবে। ফলে ওনার এই যে ক্ষমতার যে চেয়ারটি, এই চেয়ারটি আর তার কাছে আকর্ষণীয় থাকবে না। অন্যদিকে ইরানের যে যুদ্ধ, সেই যুদ্ধে যদি আমেরিকা জয়লাভ করে, তাহলে পুরো মধ্যপ্রাচ্যে গেরিলা যুদ্ধ ছড়িয়ে পড়বে, পুরো গেরিলা যুদ্ধ ছড়িয়ে পড়বে। এবং সেই যুদ্ধে মক্কা, মদিনা থেকে শুরু করে কুয়েত, কাতার থেকে শুরু করে অনেক দেশ তছনছ হয়ে যাবে। ফলে আমাদের যে পুরো পেট্রোলিয়াম সেক্টর, সেই পেট্রোলিয়াম সেক্টর যাকে বলা হয় ফ্লাকচুয়েট করতে থাকবে। আমাদের এখন আমরা যে তেল কিনি পুরোটাই মধ্যপ্রাচ্য কেন্দ্রিক। রাশিয়ার কিছু তেল আমাদের রাশিয়া দিতে চেয়েছিল আওয়ামী লীগ জমানাতে, কিন্তু মানে ওটা সাহস করে শেখ হাসিনা আনতে পারেনি, এবং সেটা যদি তারা আনতো এতদিন ইকোনমি চেঞ্জ হয়ে যেত। তাই এই মুহূর্তে আমাদের যে এলএনজি, আমাদের যে তেল গ্যাস, এর পুরোটাই এখন মধ্যপ্রাচ্য নির্ভর। সেটা ইরান থেকে আসুক, কিংবা সেটি কুয়েত থেকে আসুক, অথবা সৌদি আরব থেকে আসুক। এই জায়গাতে যদি রাজনৈতিক অস্থিতিশীলতা শুরু হয়ে যায়, যুদ্ধ শুরু হয়ে যায়, সিভিল ওয়ার শুরু হয়ে যায়, তেলের দাম হু হু করে বাড়তে থাকবে এবং প্রতি ব্যারেল দ্বিগুণ হয়ে যাবে, যেটা আমরা আমাদের এই ক্ষুদ্র দেশ, উই ক্যানট এফোর্ড ইট, আমরা এটা এফোর্ডই করতে পারবো না। ফলে নতুন প্রধানমন্ত্রীর জন্য এটি
দুঃস্বপ্নে পরিণত হবে। আর অন্যদিকে যদি আমেরিকা পরাস্ত হয়ে যায়, অর্থাৎ ইউক্রেনে যেভাবে পরাস্ত হয়েছে, আমেরিকা এবং ইরানের যে যুদ্ধ, সেই যুদ্ধে পরাজিত হয়ে যায়, ইসরায়েলের যে আধিপত্য এটি যদি নষ্ট হয়ে যায়, তাহলে এই সরকারের সাথে যে ডিপ স্টেট পলিসি যে রিলেশন আছে, খলিলুর রহমান এবং গং, তাদের যে এই সরকারের উপর আধিপত্য রয়েছে, এটি উঠে যাবে। এটি উঠে যাওয়ার ফলে আমেরিকার আশীর্বাদ যদি তারেক রহমানের উপর দিয়ে উঠে যায়, আর ভারতের আশীর্বাদ যদি 50-50 বিএনপির উপর এবং আওয়ামী লীগের উপর ভাগাভাগি হয়ে যায়, বুঝতে পারেন সেক্ষেত্রেও জনাব তারেক রহমান সাহেবের যে মানে স্বপ্নবাসর, এটি তছনছ হয়ে যাবে। আল্লাহ এই উভয় সংকট থেকে আমাদের দেশ এবং জাতিকে রক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।